নমস্কার বন্ধুরা, আমি সৌরভ, আপনাদের মার্কেট বন্ধু। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি নিয়ে আমরা সকলেই খুবই কনসার্ন যে আমরা সেভিংস তো সকলেই করি, যে কিন্তু সেখান থেকে আমরা আমাদের ওয়েলথ ক্রিয়েশন কিভাবে করতে পারি সেটা নিয়ে আমরা সকলেই খুবই চিন্তিত। কিন্তু সমস্যা হয় সেইখানে, যে কারণ এ বিষয়ে আমাদের খুব একটা বেশি ধারণা বা নলেজ না থাকার ফলে আমরা সঠিক ইনস্ট্রুমেন্ট নির্বাচন করতে পারি না। এবং নির্বাচন করতে না পারার ফলে কি হয়, আমরা তথাকথিত চিরাচরিত যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে, যেমন আমাদের সেভিংস, ফিক্সড, লাইফ ইন্স্যুরেন্স, এই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো যেগুলো হাতের কাছে খুবই অ্যাভেলেবেল, সেই সব ইনস্ট্রুমেন্টে আমরা আমাদের পুঁজি বিনিয়োগ করে দিই এবং দেখা যায় যে দিনের শেষে তারা আমাদের ওয়েলথ ক্রিয়েশন করতে পারে না। কিন্তু এই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো কেন আমাদের ওয়েলথ ক্রিয়েশন করতে পারে না সেটা আমি আমার ভিডিওতে আগে আপনাদেরকে বোঝাবো। কিন্তু আম, এরা যদি আমাদের ওয়েলথ ক্রিয়েশন করতে না পারে তাহলে পারে কারা? তো বর্তমান সময়ে দাঁড়িয়ে বাজারে যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো ওয়ার্ক করছে তার মধ্যে আমার মনে হয় শেয়ার মার্কেট বা স্টক মার্কেট সব থেকে বেশি ওয়েলথ ক্রিয়েশন করার পোটেনশিয়াল রাখে। কিন্তু স্টক মার্কেটের নাম শুনলেই আমরা বেশিরভাগ মানুষই ঘাবড়ে যাই, ভয় পেয়ে যাই, যে ভাবি এটা তো আনসার্টেনিটিতে ভরা এবং এটা তো খুবই রিস্কি, এটা তো এক প্রকারের জুয়া, গ্যাম্বলিং। তো আপনাদেরকে বলতে চাই বন্ধুরা, যে শেয়ার মার্কেট কিন্তু কোনো জুয়া বা গ্যাম্বলিং নয়, এটা পিওর নলেজ। যদি আপনার কাছে যদি নলেজ থাকে আর এই নলেজ নিয়ে যদি আপনি এখানে কাজ করেন তাহলে কিন্তু আপনার জন্য এটা গ্যাম্বলিং নয়। কিন্তু যদি আপনার কাছে নলেজ না থাকে, না নিয়ে যদি এখানে কাজ করেন, তাহলে কিন্তু সেটা আপনার কাছে গ্যাম্বলিং হয়ে যাবে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে ব্যাপারটা বোঝালে আপনারা ব্যাপারটা ভালো বুঝতে পারবেন। যে ধরুন আপনি আর আপনার বন্ধু ক্রিকেট খেলা নিয়ে পরস্পরের মধ্যে আলোচনা করছেন। এর মধ্যে থেকে আপনি ধরুন খেলা খুব ভালো বোঝেন, কিন্তু আপনার বন্ধু ক্রিকেট খেলার সম্বন্ধে কিছুই জানে না, কিছুই বোঝে না। এবার আপনি কালকে ধরুন একটা ম্যাচ আছে, সেই ম্যাচ প্রসঙ্গে আপনি বলতে গিয়ে বললেন যে কালকে নাকি বিরাট কোহলি খুব ভালো খেলবে। তো আপনার নেওয়া এই সিদ্ধান্তটা বা এই মতামতটা কোনো কিন্তু গ্যাম্বলিং নয়, এটা একটা নলেজ যে আপনি খেলা জানেন, সেই জন্যে আপনার এই সিদ্ধান্তটা একটা স্পেকুলেশন বলতে পারেন। কিন্তু আপনার বন্ধু আপনার পাল্টা একটা হয়তো আপনাকে বলল যে কালকে ভারতের হয়ে একটা নতুন প্লেয়ার খেলতে নামছে, সেও নাকি খুব ভালো খেলবে। এইটা কিন্তু হচ্ছে একটা গ্যাম্বলিং। কেননা আপনার বন্ধু সে খেলা সম্বন্ধে কিছু জানে না, সে নতুন প্লেয়ারকে চেনে না, সে একটা মতামত প্রকাশ করছে যে একটা নতুন প্লেয়ার সে নাকি ভালো খেলবে। তো এটা হচ্ছে গ্যাম্বলিং। কিন্তু আপনার নেওয়া যে মতামতটা সেটা কিন্তু কোনো গ্যাম্বলিং নয়, সেটা স্পেকুলেশন। তো এই জুয়া বা গ্যাম্বলিং এবং স্পেকুলেশনের মধ্যে এটা হচ্ছে তফাৎ। যদি আপনার নলেজ থাকে তাহলে কিন্তু সেটা আপনার জন্য আর জুয়া থাকবে না, কিন্তু যদি নলেজ না থাকে তাহলে সেটা জুয়া থাকবে। এবার এই নলেজ আপনি কিভাবে গ্যাদার করতে পারেন সেইটার জন্যই আমি আপনাদেরকে একটা আমার অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করব, যে শেয়ার মার্কেট কি, কিভাবে এটা ওয়ার্ক করে, এর মেকানিজমটা কিভাবে চলে, সেটা আপনাদেরকে আমি আমার অভিজ্ঞতা দিয়ে বোঝাবার চেষ্টা করব। দেখুন, আমি কোনো সেবি রেজিস্টার ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই, আমি একজন সাধারণ মানুষ। আমি খালি আমার এই এত বছরের মার্কেটের যে অভিজ্ঞতা, যেটা আমি শিখেছি বা বুঝেছি, সেটাই আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আপনাদের এটা ভালোই লাগবে। তো আমি এখন আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো আমার সামনে যে ডেটাটা খোলা আছে সেটা হচ্ছে আমাদের দেশের হিস্টোরিক্যাল ইনফ্লেশন রেটের ডেটাটা রয়েছে। তো সেখানে যদি আমরা লাস্ট 5 বছরের ডেটাটা যদি দেখি, তাহলে দেখতে পাবেন যে 6.62 ইনফ্লেশন রেট, তারপরে 5.13, তারপরে 6.70, তারপর 5.65, 4.95, এবং বর্তমানে ইনফ্লেশন রেটটা একটু কম, কিন্তু লক্ষ্য করলে দেখতে পাবেন যে অন অ্যান অ্যাভারেজ আমাদের ইনফ্লেশন রেটটা কিন্তু প্রায় 6-এর কাছাকাছি থাকছে। তো ইনফ্লেশন রেট বা মুদ্রাস্ফীতি যেটা আমাদের ক্রয় ক্ষমতাকে নির্ধারণ করে, তো আমাদের দেশের অ্যাভারেজ ইনফ্লেশন রেট যেটা হচ্ছে এখন প্রায়, সেটা হচ্ছে প্রায় 6%-এর কাছাকাছি আমাদের অ্যাভারেজ ইনফ্লেশন রেট। এটা কম বেশি হতে পারে, কিন্তু অ্যাভারেজে এখনও পর্যন্ত আপাতত এই 6.6%ই চলছে। তো এরপর আমরা জেনারেলি এফডি থেকে যে অ্যাভারেজ রিটার্ন পেয়ে থাকি, সেটা জেনারেলি আমরা পেয়ে থাকি অ্যাভারেজে দেখলে এই 6.1% পেয়ে থাকি, তাও খুব বেশি হয়ে যাচ্ছে, কিন্তু 6.1% আমরা অ্যাভারেজে এফডি থেকে পেয়ে থাকি। তো এর ফলে আমাদের অ্যাকচুয়াল রিটার্ন কিভাবে ক্যালকুলেট হয়, তাহলে অ্যাকচুয়াল রিটার্ন হচ্ছে যে ইন্টারেস্ট রেট অন এফডি মাইনাস ইনফ্লেশন রেট, এটার যেটা বিয়োগফল হয় সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল রিটার্ন। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যাকচুয়াল রিটার্ন কি দাঁড়াবে? এক্ষেত্রে আমাদের অ্যাকচুয়াল রিটার্ন দাঁড়াবে 6.1% এফডির রিটার্ন মাইনাস 6% হচ্ছে ইনফ্লেশনের রিটার্ন। তাহলে সেটা কত হচ্ছে? সেটা হচ্ছে 0.1%। মানে মানে 1,000 টাকায় 1 টাকা, 1,000 টাকায় আপনি পাবেন 1 টাকা।
মানে বছরে 1,000 টাকায় আপনার 1 টাকা ইনকাম হবে। তাহলে এবার বুঝে দেখুন যে এইভাবে আপনি কত ওয়েলথ ক্রিয়েট করতে পারেন। তো এভাবে কোনোভাবেই সম্ভব নয়। এছাড়া যে অন্যান্য ইনস্ট্রুমেন্ট, যেমন লাইফ ইন্স্যুরেন্সের যে সমস্ত প্রোডাক্ট থাকে, তাদেরও অ্যাভারেজ রিটার্ন আপনার 6%-এর বেশি খুব একটা যেতে পারে না। এমনকি কিছু কিছু ক্ষেত্রে তো এগুলো 4-5%-এই সীমাবদ্ধ থেকে যায়। তাই জন্য এর থেকে বেশি রিটার্ন এরা জেনারেট করতে পারে না। তার কারণ হচ্ছে যে এদের যে প্রিমিয়ামটা থাকে তার একটা বড় অংশই লাইফ কভারেজ বা জীবন সুরক্ষার কাজে নিয়োজিত হয়ে যায়। আর বড় অংশটা নিয়োজিত হয় কিসে? এজেন্টদের কমিশন থাকে, সেখানে বড় অংশটা নিয়োজিত হয়। এরপর যেটুকু পড়ে থাকে সেই অল্প সামান্য অংশ, সেটা লো রিস্ক ইনস্ট্রুমেন্টে ইনভেস্টেড হয়। ফলে সেখান থেকে খুব বেশি রিটার্ন জেনারেট করা সম্ভব হয়ে ওঠে না। তাই জন্য বেশিরভাগ ক্ষেত্রেই এদের রিটার্ন 6% থেকে 4.5 এরকমের মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। তাহলে এই মার্কেটে আমাদেরকে ভালো রিটার্ন জেনারেট করতে গেলে এই ইন্টারেস্ট রেট অন এফডি, যেটা এখানে 6.1 দেখানো হয়েছে, এই রিটার্নটাকে আমাদেরকে বেশ ভালো হতে হবে, যার ফলে এখান থেকে ইনফ্লেশন রেটটা মাইনাস দিলে যেন এখানে একটা একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ রিটার্ন আমরা জেনারেট করতে পারি। তো এই রিটার্নটা যদি আমরা একটা মানে বাস্তব রিটার্ন যদি আমরা ধরি, তাহলে একটা 12% রিটার্ন এখানে ধরা যেতে পারে, যেটা একটা বাস্তব রিটার্ন, বাস্তবসম্মত রিটার্ন হতে পারে। তো যদি 12% রিটার্ন আমরা কোনো ইনস্ট্রুমেন্ট থেকে জেনারেট করতে পারি, তাহলে সেখান থেকে ইনফ্লেশন রেট বাদ দিলে আমাদের অ্যাকচুয়াল রিটার্ন 6% থাকে, যেটা দিয়ে মোটামুটি একটা ওয়েলথ ক্রিয়েশন করা যেতে পারে। মানে যেটা আপনারা জেনারেট করছেন সাধারণত তার থেকে তো ভালো করা যেতে পারে। তো বর্তমান দিনে দাঁড়িয়ে এই 12% যে ইন্টারেস্ট জেনারেট করার ক্ষমতা স্টক মার্কেটের রয়েছে, স্টক মার্কেটের রয়েছে এই ইন্টারেস্ট রেট জেনারেট করার ক্ষমতা। তো আজকে সেটাই আমি বোঝাবো যে এই স্টক মার্কেট কিভাবে কাজ করে, কিভাবে এটা এর মেকানিজমটা রান করে। তো সেটাই আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব, খুবই লেম্যান টার্মে বোঝাবো। আশা করি আপনাদের বুঝতে সুবিধাই হবে। তো চলুন জিনিসটা দেখাই আপনাদের। তো ধরে নিন একজন ব্যক্তি, সে ভালো কেক পেস্ট্রি বানাতে পারে। তো সে 25,000 টাকা বিনিয়োগ করে একটা কেক পেস্ট্রি দোকান দিয়েছে। এবার তার দোকানে ভালোই বিক্রি বাটা চলছে, তার ব্যবসা খুব ভালোই চলছে। কিন্তু এবার সে মনে করছে যে তার ব্যবসাটা অনেকটাই বেড়ে গেছে, তো তার কাজে হেল্প দরকার এবং তার ব্যবসাটাকে আরও সুন্দরভাবে পরিচালনা করার জন্য তার আরও কিছু টাকা দরকার। সেই জন্যে সে তার সাথে আরও 3জন পার্টনারকে যুক্ত করে নিল। এরা প্রত্যেকেই ধরুন 25,000 টাকা করে তার সাথে এই ব্যবসায় বিনিয়োগ করলো। তাহলে এখন তারা 4জনে মিলে এই কোম্পানিতে কাজ করতে আরম্ভ করলো এবং তাদের বিনিয়োগের পরিমাণ হলো, প্রথমে ছিল 25,000, তারপরে আরও 75,000। তাহলে এখন তাদের কোম্পানির যে মূল বিনিয়োগ হলো সেটা হচ্ছে 1,00,000 টাকা। নিয়ে তারা এবার 4জনে মিলে কেক পেস্ট্রি বানাতে আরম্ভ করলো এবং বিক্রি করতে আরম্ভ করলো। তাদের ব্যবসা খুব ভালো চলতে লাগলো। ফলে তারা এখন তাদের একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি বানিয়ে ফেললো তাদের কেক পেস্ট্রি। তাদের প্রাইভেট লিমিটেড কোম্পানি বানিয়ে ফেললো তাদের কেক পেস্ট্রি, যার মূলধন 1,00,000 টাকা। তো তাদের ব্যবসা এখন খুবই ভালো চলছে, ভালোই কেক বিক্রি হচ্ছে। কিন্তু এবার তারা মনে করলো যে তারা তাদের ব্যবসাটাকে আরও এক্সপ্যান্ড করবে, আরও বাড়াবে। তো কিভাবে বাড়াবে? সেই বাড়াবার জন্য তো তাদের চাই পয়সা। সেই পয়সাটা তারা কোত্থেকে নিয়ে আসবে? সেই জন্যে তারা এখন চলে গেল একটা ইনভেস্টরের কাছে, যে তাদের কোম্পানিতে আরও পয়সা বিনিয়োগ করবে, যাতে তারা তাদের ব্যবসাটাকে আরও বাড়াতে পারে। তো ধরা যাক এই ইনভেস্টর তাদের কোম্পানিতে 10,00,000 টাকা বিনিয়োগ করলো। 10,00,000 টাকা ইনভেস্টর তাদের কোম্পানিতে বিনিয়োগ করলো। তাহলে এই যে ইনভেস্টর, তো তার কোম্পানিতে 10,00,000 টাকা বিনিয়োগ করলো। তাহলে এই ইনভেস্টর এর বিনিময়ে কি পাবে? এই ইনভেস্টরকে এই কোম্পানি তার বিনিময়ে দেবে তার কোম্পানির শেয়ার। তো ধরুন একে তার 10% কোম্পানির শেয়ার দেওয়া হলো এই 10,00,000 টাকার বিনিময়ে। তাহলে এবার এই ইনভেস্টর এই কোম্পানির 10% শেয়ার পাবে। তাহলে এখান থেকে আপনি এই কোম্পানির একটা ভ্যালুয়েশন বের করে নিতে পারেন, যে যদি তার 10% শেয়ারের কোম্পানির মূল্য হয় 10,00,000 টাকা, তাহলে কোম্পানির টোটাল ভ্যালুয়েশন এখন কত? এটা একটা সামান্যই আমি লেম্যান টার্মে বোঝাচ্ছি আপনাদেরকে। ভ্যালুয়েশন নির্ণয়ের আরও অনেক পদ্ধতি আছে। তো যাই হোক, এখানে একটা সাধারণ হিসাবেই আপনি একটা এর ভ্যালুয়েশন বের করতে পারেন। তো স্বাভাবিক নিয়মে এর ভ্যালুয়েশন দাঁড়াচ্ছে এখন 1,00,00,000 টাকা।
তাহলে 10% শেয়ারের দাম হচ্ছে 10 লাখ টাকা, তাহলে এর 100% শেয়ারের দাম 1 কোটি টাকা। তাহলে প্রথমে যেটা ব্যবসাটা 25,000 টাকা দিয়ে আরম্ভ হয়েছিল সেটা ক্রমান্বয়ে বেড়ে বেড়ে 1 লাখ, এবার 1 লাখ থেকে আস্তে আস্তে সেটা ভ্যালুয়েশন দাঁড়ালো 1 কোটি টাকা। এইবার আপনার মনে হলো যে আপনি আপনার কোম্পানিটাকে আরও এক্সপ্যান্ড করবেন, প্রচুর মানুষের কাছে আপনার ব্যবসাটাকে ছড়িয়ে দেবেন। তো সেই জন্য দরকার আপনার প্রচুর টাকার। তো এবার আপনাকে কি করতে হবে, কোম্পানিটাকে পাবলিক করতে হবে। কোম্পানিটাকে পাবলিক করতে হবে যাতে পাবলিকের থেকে এরা মূলধন আদায় করতে পারে, মূলধন নিতে পারে। তো কিন্তু যে কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি পাবলিকের থেকে পয়সা নিতে পারে না যতক্ষণ না সে পাবলিক হচ্ছে। কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি পাবলিকের থেকে পয়সা নিতে পারে না যতক্ষণ না সে পাবলিক হচ্ছে। তাহলে তাকে পাবলিক করার জন্য তাকে কোথাও একটা রেজিস্টার্ড করতে হয়, নিজেকে রেজিস্ট্রেশন করাতে হয় পাবলিক করাবার জন্য, যাতে সে পাবলিকের থেকে মূলধন আদায় করতে পারে বিনিয়োগ হিসাবে। তাহলে এই মূলধন যখন সে পাবলিকের থেকে আদায় করবে তখন সেই পাবলিককে কি দেবে, সে তার কোম্পানির শেয়ার্স দেবে। সে তার কোম্পানির শেয়ার্স দেবে পাবলিককে তার এই মূলধন বিনিয়োগের জন্য। এইবারেই আসছে প্রথম বিষয়টা, সেটা হচ্ছে যে যখন কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি তার শেয়ার্সগুলোকে পাবলিকের মধ্যে ফার্স্ট টাইম দেয় তখন সেই জিনিসটাকে বলা হয় আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিংস। মানে যখন কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি তার শেয়ার্সগুলোকে পাবলিকের কাছে দেয় তখন সেইটাকে বলা হয় ইনিশিয়াল পাবলিক অফারিংস বা আইপিও। এই আইপিওটাকে সে কিভাবে দিতে পারে, তাকে তার জন্য কি করতে হয়, তাকে এক্সচেঞ্জে নিজের কোম্পানিটাকে লিস্ট করাতে হয়। যেটা বলেছিলাম যে কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি কোনোভাবেই পাবলিকের থেকে টাকা তুলতে পারে না যতক্ষণ না সে নিজেকে লিস্টেড করে। তাহলে তাকে এই এক্সচেঞ্জে তাকে লিস্ট করতে হবে এবং এই এক্সচেঞ্জের মাধ্যমে সে পাবলিককে তার কোম্পানির শেয়ার্সগুলো দিতে পারবে। তা যখন এই প্রথমবার সে তার শেয়ার্সগুলোকে পাবলিকের কাছে দেবে তখন সেটাকে বলা হচ্ছে আইপিও। তো কোনো প্রাইভেট সেক্টর কোম্পানি পাবলিকের কাছে তার শেয়ার্সগুলো আইপিও থ্রু দিয়ে প্রথমবার বিক্রি করে এক্সচেঞ্জের মাধ্যমে। তাহলে এক্সচেঞ্জ হচ্ছে একটা বাজার যেখানে শেয়ারের কেনা বেচা হয়। আর আমাদের দেশে এরকম এক্সচেঞ্জ আছে দুটি, একটা হচ্ছে এনএসই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, আর একটা হচ্ছে বিএসই বা বম্বে স্টক এক্সচেঞ্জ। তাহলে এবার এই এক্সচেঞ্জে যে শেয়ারের কেনাবেচা হয়, সাধারণ পাবলিক বা কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু নিজে থেকে পাবলিকের কাছে গিয়ে এই শেয়ারের কেনাবেচা করতে পারে না, বা কোনো পাবলিকও সরাসরি এক্সচেঞ্জে গিয়ে ওরকমভাবে কোনো শেয়ারের কেনাবেচা করতে পারে না। একটা মাধ্যম, যে মাধ্যমের মধ্যে দিয়ে পাবলিক শেয়ারের কেনাবেচা করে, যা থ্রু দিয়ে শেয়ারের কেনাবেচা করা সম্ভব হয়, সেটাকে হচ্ছে একজন স্টক ব্রোকার, যে এক্সচেঞ্জ এবং পাবলিকের মধ্যে সমন্বয় স্থাপন করে এবং তাদের শেয়ার কেনাবেচা করতে সাহায্য করে। এই যে প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং আপনার পাবলিক, এদের মধ্যে যে শেয়ারের কেনাবেচা এবং সমস্ত যে যাবতীয় এই কর্মকাণ্ড, এই সমস্ত কর্মকাণ্ডটা যাতে সঠিকভাবে পরিচালিত হয় এবং তাতে যাতে কোনো রকমের ডিসক্রিপেন্সিস না থাকে, যাতে কোনো রকমের মানে অন্যায় কিছু না ঘটে, সেগুলো লক্ষ্য রাখার জন্য একটা রেগুলেটরি সংস্থা আছে যার নাম হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা SEBI, সেবি, যারা এই সমস্ত প্রক্রিয়াটা যাতে সঠিকভাবে পরিচালিত হয় সেটার দিকে লক্ষ্য রাখে। এবার শেয়ার আইপিও থ্রু দিয়ে পাবলিকের কাছে চলে এলো কোম্পানির শেয়ার। এইবার সেই শেয়ারগুলোর আপনার স্বাভাবিক কারণেই মার্কেটে তাদের দামের ওঠানামা পড়া হতে থাকে, ফলে শেয়ারের কেনাবেচার মাধ্যমেও তার দামের ওঠা পড়া হতে থাকে। এরকম বিভিন্ন কারণের জন্য শেয়ারের দামের ওঠা পড়া হতে থাকে। তো কি কি কারণে শেয়ারের দামের ওঠা পড়া হতে থাকে, তার মধ্যে একটা যেমন হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই হতে পারে, তার মধ্যে আরেকটা নিউজ হতে পারে, নিউজের কারণে শেয়ারের দামের ওঠা পড়া হতে পারে, অথবা কোম্পানির পারফরমেন্সের কারণেও শেয়ারের দামের ওঠা পড়া হতে পারে। তো এছাড়াও আরও অনেক কারণ আছে, এগুলো হচ্ছে মূল কারণ যেগুলোর কারণে হচ্ছে শেয়ারের দামের ওঠা পড়া হতে থাকে। তো যার ফলে যে প্রাইভেট লিমিটেড কোম্পানির যে শেয়ারসগুলো পাবলিকের কাছে এলো তার দামের
ওঠাপড়া হতে থাকে। তো ফলে দেখা যাচ্ছে এক ব্যক্তি ধরুন আইপিওর মাধ্যমে যে শেয়ার কিনেছিল 100 টাকা দিয়ে, এখন তার দাম বেড়ে হয়ে গেল 200 টাকা। তো এইবার সে ভাবলো যে আমি আর এই শেয়ারগুলো নিজের কাছে রাখবো না, তো এই শেয়ারগুলো আমি বিক্রি করে দেবো। তো সে যদি বিক্রি করে দেয়ও, তাহলে সে কার কাছে বেচবে? কোনো, সে যেমন বিক্রি করবে তাহলে কেউ না কেউ তো কিনবে, তাহলে যে কিনবে সেই বা কোথা থেকে কিনবে? তাহলে এই বিক্রি বা কেনা টোটালটাই হবে কিন্তু এক্সচেঞ্জের মাধ্যমে। এক্সচেঞ্জের মাধ্যমে থ্রু ব্রোকার এক্সচেঞ্জের মাধ্যমে এই শেয়ারের কেনাবেচা হবে। একজন ব্যক্তি বেচবে এবং একজন ব্যক্তি কিনবে। তো এই পদ্ধতিটা, এই যে বেচা এবং কেনা, এই টোটাল পদ্ধতিটাকেই আমরা বলছি যে যে চলে, সেটাকেই আমরা বলছি শেয়ার বাজার বা শেয়ার মার্কেট বা স্টক মার্কেট, যেখানে এই স্টক বা শেয়ারের কেনা বেচা চলছে। তো এইবার এই স্টকের কেনা বেচা তো মানুষ করছে, সেখান থেকে সে লাভ কিভাবে বের করবে, বা সব মানুষ, আমি যে লাভের কথা বলছি যে শেয়ার মার্কেটের লাভ বা স্টক মার্কেট থেকে যে লাভ, সেই লাভটা তার কি করে হবে? তো এই লাভের মূল মন্ত্রটাই হচ্ছে বাই লো সেল হাই। মানে আমি কম দামে কিনবো আর আমি বেশি দামে বিক্রি করব। মানে আমি ধরুন এখানে 15 টাকা দিয়ে কিনবো আর আমি এখানে 30 টাকা দিয়ে বিক্রি করব। এই যে আমার এর মাঝখানে যে 15 টাকার গ্যাপ, এইটাই হচ্ছে আমার লাভ। তো এখানে শেয়ার বাজারের মূল মন্ত্রই এটা যে বাই লো এবং সেল হাই, মানে আমি কম দামে কিনবো এবং বেশি দামে বেচবো। এটাই হচ্ছে যে আপনার শেয়ার মার্কেটের মূল মন্ত্র, যেটাকে বলা হচ্ছে ট্রেড। আপনারা এই কথাটা শুনে থাকতে পারেন যে ট্রেড, ট্রেড কথাটা স্টক মার্কেটে অনেক সময় চলে, বেশিরভাগ ক্ষেত্রে। তো এইটা হচ্ছে যে ট্রেড, যে আমি কম দামে কিনে বেশি দামে বেচবো। তো এই ট্রেড আবার অনেক রকমের হয়ে থাকে। তো মূলত এক ধরনের ট্রেড হচ্ছে লং টার্ম ট্রেড বা লং টার্ম ইনভেস্টমেন্ট। তো এই লং টার্ম ইনভেস্টমেন্টগুলো কী কীভাবে হতে পারে এবং কী কী জিনিসে হয়, সেটা একবার দেখে দিই। যে লং টার্ম ইনভেস্টমেন্টটা হচ্ছে মূলত যেখানে আমরা একটা শেয়ার বা স্টক কিনে 1 বছরের বেশি নিজের কাছে ধরে রাখবো, সেটাকে আমরা লং টার্ম ইনভেস্টমেন্টের মধ্যে আয়তায় ফেলি। যে 1 বছরের বেশি যে স্টককে কিনে আমরা ধরে রাখবো, সেটাকে আমরা লং টার্ম ইনভেস্টমেন্টের মধ্যে ধরি। মানে আপনি ধরুন 100 টাকা দিয়ে একটা শেয়ার কিনলেন, আপনি 2000, আপনি 2020 সালে কিনলেন একটা শেয়ার 100 টাকা দিয়ে, আর আজকে 2025 সালে তার দাম হয়ে দাঁড়ালো ধরুন 700 টাকা দাম হয়ে দাঁড়ালো। তো এইটা হয়ে গেল আপনার লাভ, আর আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করলেন এই টাকাটা। মানে আপনি 100 টাকায় কিনেছিলেন আর 2025 সালে দাঁড়িয়ে আপনি ধরুন সেই দামটা 700 টাকায় বেড়ে গেল, তার মানে আপনার 600 টাকা লাভ হলো। এবার যদি এখন আপনি এটাকে বেচে দেন, তাহলে এটা লং টার্ম ট্রেড হলো আপনার একটা, সেখানে আপনি 600 টাকা লাভ করলেন। এইভাবে প্রফিট হয়। তো এইবার এইরকমভাবে স্টক মার্কেটে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে যে জিনিসগুলোর উপর ট্রেড করা যায়। তো সেগুলো কী কী আমরা দেখে নিই। তো লং টার্মে কী কী ট্রেড করা যেতে পারে, যে স্টকে ইনভেস্ট করতে পারেন, আবার ইটিএফসে ইনভেস্ট করতে পারেন। ইটিএফসটা কি? এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এই এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডটা কি সেটা আমি পরে আপনাদের কাছে নিয়ে আসছি। ইনভেস্ট ইন মেটাল করতে পারেন, যে গোল্ড সিলভার এগুলোতে আপনারা এমসিএক্সে ইনভেস্টমেন্ট করতে পারেন। ইনভেস্ট ইন মিউচুয়াল ফান্ডস, মিউচুয়াল ফান্ডসতেও আপনারা ইনভেস্ট করতে পারেন। মিউচুয়াল ফান্ডস আর কিছুই নয়, একটা বাকেট অফ স্টক। মিউচুয়াল ফান্ডস হচ্ছে একটা বাকেট অফ স্টক, যেখানে প্রচুর স্টক থাকে, এ বি সি ডি এরকম দিয়ে প্রচুর স্টক থাকে মিউচুয়াল ফান্ডসে। যেটা একটা বাকেট অফ স্টক থাকে, সেগুলো একটা কেউ আপনার যে একটা ম্যানেজার থাকে মিউচুয়াল ফান্ডের, ফান্ড ম্যানেজার, সে সেটাকে দেখাশোনা করে যে সেটা কিভাবে বাড়বে কমবে। তো মিউচুয়াল ফান্ডসে করতে পারেন, অথবা থাকে ফিউচার্স অ্যান্ড অপশানস। কিন্তু ফিউচার্স অ্যান্ড অপশানসে লং টার্মে ট্রেড করা যায় না। ফিউচার্স অ্যান্ড অপশানসে লং টার্মে ট্রেড করা যায় না। এদের একটা নিজস্ব, এদের এক্সপায়ারি থাকে। তা সেই এক্সপায়ারি অনুযায়ী এগুলোকে চুজ করতে হয়, সেটাও আমি পরে আপনাদেরকে এক্সপ্লেন করছি। তো মূলত এখানে আপনি লং টার্মে স্টকে ইনভেস্ট করতে পারেন, ইটিএফসে ইনভেস্ট করতে পারেন, মেটালসে করতে পারেন এবং মিউচুয়াল ফান্ডসে করতে পারেন, কিন্তু ফিউচার্স অ্যান্ড অপশানসে করা যায় না। তো এরপর হচ্ছে যে যেটা আপনাদেরকে বলেছিলাম যে ইটিএফ কি জিনিস, সেটা আপনাদেরকে বোঝাবো। তো বন্ধুরা, ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এটা কি, এটা আমাদেরকে বুঝতে গেলে আগে জানতে হবে যে ইন্ডেক্স কি জিনিস, ইন্ডেক্স কি। তো সেটা আমাদেরকে আগে জানতে হবে। তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে জিনিসটা খুব একটু ভালো করে এক্সপ্লেন করার জন্য চেষ্টা করছি। সেই জন্য ভিডিওটা একটু লম্বা হচ্ছে, আপনাদেরকে কিন্তু একটু ধৈর্য ধরে দেখতে হবে জিনিসটা। তো যাই হোক, ইন্ডেক্স কি এটা আমাদেরকে জানতে হবে। তো এবার যখন স্টক মার্কেটে আপনি ট্রেড করতে আসবেন, তখন দেখবেন যে স্টক মার্কেটে প্রায় 5000-এরও বেশি স্টক আছে ট্রেড করার জন্য। এবার কোন স্টকটা নিয়ে আপনি ট্রেড করবেন, কিভাবে বুঝবেন যে কোন স্টকটা ভালো, মার্কেটের অবস্থা কীরকম, এখন মার্কেট কীরকমভাবে বিহেভ করছে, সেটা আপনি জানবেন কি করে।
এত স্টক তো দেখা সম্ভব না একটা মানুষের পক্ষে। তো সেই জন্য তখন ইন্ডেক্সের ফাংশন আসে। তা ইন্ডেক্সটা কী জিনিস? ইন্ডেক্সটা হচ্ছে বিভিন্ন সেক্টরের কিছু ভালো ভালো কোম্পানিকে নিয়ে তৈরি হয় একটা সূচক, যাকে বলা হচ্ছে ইন্ডেক্স। যেমন এই ধরুন ফার্মা সেক্টরে কিছু ভালো ভালো ফার্মা কোম্পানিকে নিয়ে তৈরি হয় ফার্মা ইন্ডেক্স, তেমনি মেটাল সেক্টরে কিছু ভালো ভালো মেটাল কোম্পানিকে নিয়ে তৈরি হয় মেটাল ইন্ডেক্স। ঠিক একইভাবে এরকম অটো ইন্ডেক্স, পাওয়ার ইন্ডেক্স, ব্যাংক ইন্ডেক্স এরকম তৈরি হয় বিভিন্ন সেক্টরে কিছু ভালো ভালো কোম্পানিকে নিয়ে। এই ইন্ডেক্সগুলো ছাড়াও থাকে আর একটা মূল ইন্ডেক্স। মূল ইন্ডেক্স কি, যেটা গোটা বাজারটা কীরকমভাবে পরিচালনা করছে সেটা যাতে বোঝা যায়। এটা তো এক একটা নির্দিষ্ট সেক্টরের ইন্ডেক্স হলো। এবার এই বিভিন্ন সেক্টর থেকেও কিছু ভালো ভালো কোম্পানিকে নিয়ে তৈরি হয় একটা মূল ইন্ডেক্স, যেটা সামগ্রিকভাবে গোটা বাজারের চরিত্রটা কীরকম, গোটা বাজারটা এখন কেমন চলছে সেটা বুঝতে আমাদেরকে সাহায্য করে। এরকমই একটা মূল ইন্ডেক্স হচ্ছে নিফটি 50, যেটা 50টা বিভিন্ন সেক্টরের ভালো স্টক নিয়ে তৈরি। এই নিফটি 50 কিন্তু অপারেট করে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে। আর এরকমই আরও একটা ভালো ইন্ডেক্স হচ্ছে মূল ইন্ডেক্স, সেটা হচ্ছে আপনার সেন্সেক্স, যেটা বিভিন্ন সেক্টরের 30টা ভালো ভালো কোম্পানিকে নিয়ে তৈরি। এটা অপারেট করে বম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসইতে। এগুলো ছাড়াও আর একটা হচ্ছে ইন্ডেক্স যেটা খুবই জনপ্রিয় ইন্ডেক্স, সেটা হচ্ছে ব্যাংক নিফটি, যেটা ব্যাংকিং সেক্টরে খুব ভালো ভালো স্টককে নিয়ে তৈরি হয়। ব্যাংক নিফটি এটাও এনএসইতে অপারেট করে। এখন প্রশ্ন হচ্ছে, এগুলো তো গেল মূল ইন্ডেক্স। এখন কোনো ব্যক্তি যদি ভাবে যে এই ইন্ডেক্সগুলোতে সে ইনভেস্ট করবে, তাহলে সে কিভাবে করবে? কারণ এই ইন্ডেক্সগুলোতে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করা যায় না। তো তখন চলে আসে একটা প্রশ্ন, যে সেক্ষেত্রে হচ্ছে যে এই ইন্ডেক্সগুলোতে আপনি কিভাবে ইনভেস্ট করবেন। সেক্ষেত্রে কিছু কিছু কোম্পানি থাকে, কিছু কিছু কোম্পানি একটা ফান্ড তৈরি করে, একটা ইন্ডেক্স ভিত্তিক ফান্ড তৈরি করে। ধরুন এই কোম্পানিটা এই নিফটি 50কে ভিত্তি করে একটা ফান্ড তৈরি করলো, নিফটি 50কে ভিত্তি করে একটা ফান্ড তৈরি করলো। যে ফান্ডে যদি আপনি টাকা রাখেন, তাহলে আপনার সেই টাকাটা এই নিফটি 50তে যে স্টকগুলো আছে সেই স্টকে টাকাটা বিনিয়োগ হয়ে যাবে। এই যে ফান্ডটা তৈরি হলো, এই ফান্ডটাকে বলা হয়, এই যে ফান্ডটা তৈরি হলো এই ফান্ডটাকে বলা হচ্ছে ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এই ফান্ডটাকে বলা হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড হচ্ছে একটা বাকেট অফ ফিক্সড স্টক। এবারে মনে প্রশ্ন উঠতে পারে যে মিউচুয়াল ফান্ড এটাও তো একটা বাকেট অফ স্টক, মিউচুয়াল ফান্ড এটাও তো একটা বাকেট অফ স্টক। তাহলে এই দুটোর মধ্যে তফাৎ কি? এই দুটোর মধ্যে তফাৎ হচ্ছে যে এটা হচ্ছে বাকেট অফ ফিক্সড স্টক, কিন্তু এটাও বাকেট অফ ফিক্সড স্টক নয়। এখানের স্টকটা, মিউচুয়াল ফান্ডের স্টকটা ভ্যারি করে, কিন্তু ইটিএফ এর স্টকটা ফিক্সড। মিউচুয়াল ফান্ডের স্টকটা ভ্যারি করে। মিউচুয়াল ফান্ডের স্টকটা কার উপর নির্ভর করে? চুজিংটা তার ফান্ড ম্যানেজারের ওপর নির্ভর করে, ফান্ড ম্যানেজারের ওপর নির্ভর করে। কিন্তু ইটিএফ এর স্টকটা ফিক্সড, কেননা এরা একটা ইন্ডেক্স ভিত্তিক, ইন্ডেক্সে যেমন স্টকও ফিক্সড তেমনি এর বাকেটটাও ফিক্সড। আর মিউচুয়াল ফান্ডের এই স্টকটা ফিক্সড নয়, এটা একটা ফান্ড ম্যানেজার দ্বারা নিয়ন্ত্রিত হয় এর স্টকগুলো। তাহলে এইটা হচ্ছে মিউচুয়াল ফান্ড এবং ইটিএফস এর মধ্যে একটা বেসিক। তো এরপর আমরা চলে আসি ফিউচার্স অ্যান্ড অপশানসে। আমি এখানে বিষয়টা একটু ছোট্ট করে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব, যেহেতু সময় খুবই অল্প। সেটা হচ্ছে ফিউচার্স অ্যান্ড অপশানস কি। ফিউচার্স অ্যান্ড অপশানস হচ্ছে একটা কন্ট্রাক্ট বা একটা অগ্রিম চুক্তি, একটা অগ্রিম চুক্তি। ফিউচার অ্যান্ড অপশানস হচ্ছে একটা অগ্রিম চুক্তি বা একটা কন্ট্রাক্ট। তো সেখানে কিভাবে এটা ফাংশন করে, তো চলুন আসুন আপনাদেরকে একবার ছোট্ট করে বোঝাবার চেষ্টা করি। যেমন ধরুন একজন পার্সন বি এর সাথে একটা কন্ট্রাক্ট করলো। সেই কন্ট্রাক্টটা কি করলো, মানে একটা চুক্তি করলো। সেই চুক্তিটা কি করলো, যে আজ থেকে 30 দিন পরে সে 50 কেজি চাল কিনবে 2000 টাকা দিয়ে। মানে আজ থেকে 30 দিন পরে বি এর থেকে 50 কেজি চাল কিনবে 2000 টাকা দিয়ে। এইটা একটা সে চুক্তি করলো। এই চুক্তিটাকে বলা হচ্ছে ফিউচার কন্ট্রাক্ট। তাহলে এটা একটা অব্লিগেশনস, এরা দুজনেরই একটা অব্লিগেশনস, দুজনেই একে অপরের সাথে একটা চুক্তিতে আবদ্ধ হলো যে আজ থেকে 30 দিন পরে 50 কেজি চাল বি এর থেকে 2000 টাকা দিয়ে কিনবে, আর বি ও কে এই 50 কেজি চাল 2000 টাকা দিয়ে দিতে বাধ্য থাকবে। এটা একটা ফিউচার কন্ট্রাক্ট। এখানে দুজনেরই অব্লিগেশনস রয়েছে, দুজনেই এই কন্ট্রাক্টে আবদ্ধ হয়েছেন। তো এবার দেখুন, আজ থেকে 30 দিন পরে দেখা গেল 50 কেজি চালের দাম
2,000 টাকা থেকে 2,500 টাকা বেড়ে গেল, কিন্তু এ তো কন্ট্রাক্ট করেছিল যে সে 2,000 টাকা দিয়েই কিনবে, তাহলে কাজে এই কন্ট্রাক্ট অনুযায়ী এ 2,000 টাকা দিয়েই সে কিনবে, তাহলে এক্ষেত্রে এর লাভ হয়ে যাবে 500 টাকা লাভ হয়ে যাবে। কিন্তু ধরুন আজ থেকে আবার 30 দিন পরে যদি 50 কেজি চালের দাম 1,500 টাকা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রেও এই কন্ট্রাক্টটা 2,000 টাকাই থেকে যাবে, একে 2,000 টাকাই দিতে হবে, সেক্ষেত্রে এর ক্ষতি হয়ে যাবে 500 টাকার ক্ষতি হয়ে যাবে। যখন এখানে এর লাভ হচ্ছিল 500 টাকা, তখন কিন্তু বি এর ক্ষতি হচ্ছিল এটা 500 টাকা, বি এর ক্ষতি হচ্ছিল 500 টাকা। আবার যখন এখানে এর ক্ষতি হচ্ছে 500 টাকা, আবার বি এর লাভ হচ্ছে কিন্তু 500 টাকা, যে টাকাটা এর ক্ষতি হচ্ছে সেই টাকাটা বি এর লাভ হচ্ছে, আবার এখানে যখন এর লাভ হচ্ছে তখন বি এর ক্ষতি হচ্ছে। তো এইটা হচ্ছে একটা ফিউচার কন্ট্রাক্ট, এইটা হচ্ছে ফিউচার কন্ট্রাক্টসের অব্লিগেশনস। তো এখানে দুজনেই দায়বদ্ধ। এর ঠিক সামান্য একই ধরনের ব্যাপার, কিন্তু এর একটু সামান্য আলাদা অপশানস। অপশানস কন্ট্রাক্ট হচ্ছে এটা একটা টোকেন মানি, সেক্ষেত্রেও এই কন্ট্রাক্ট এরকমই থাকে, কিন্তু সেক্ষেত্রে একটা টোকেন মানি ইউজ হয়। যেমন এ বিকে বলছে যে আজ থেকে 30 দিন পরে সে 50 কেজি চাল 2,000 টাকা দিয়ে কিনবে। এক্ষেত্রে ধরুন এ এই কন্ট্রাক্টটা এক্সিকিউট করছে, এ বি এর সাথে এই কন্ট্রাক্টটা এক্সিকিউট করছে, তার মানে এ কে একটা টোকেন মানি বি কে জমা দিতে হবে। ধরে নিন এই টোকেন মানিটা হচ্ছে 100 টাকা, তার মানে এ বি কে 100 টাকা দিয়ে এই কন্ট্রাক্টটা বানাচ্ছে যে আজ থেকে 30 দিন পরে সে বি এর থেকে 50 কেজি চাল 2,000 টাকা দিয়ে কিনবে, আর তার জন্য সে 100 টাকা দিয়ে বিয়ের সাথে একটা কন্ট্রাক্ট করছে। এবার ধরুন সেই সেম কন্ডিশন থাকলো যে আজ থেকে 30 দিন পরে ধরুন 50 কেজি চালের দাম 2,000-এর জায়গায় 2,500 টাকা হয়ে গেল, তাহলে এক্ষেত্রে এর লাভ হয়ে গেল, সে 500 টাকা লাভ করলে এ। কিন্তু ঠিক সেমভাবে এই উল্টো দিক থেকে যদি ধরুন 50 কেজি চালের দাম যদি 1,500 টাকা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এর ক্ষতি হবে 500 টাকা। তখন এ যেহেতু এই কন্ট্রাক্টটা 100 টাকা দিয়ে বিয়ের সাথে করেছিল, তাহলে এই ক্ষেত্রে এর একটা রাইট থাকছে যে সে এই কন্ট্রাক্ট থেকে বেরিয়ে যেতে পারে, কেননা সে টাকা দিয়ে এই কন্ট্রাক্টটা করেছিল। তখন সে কি করলো যে না, সে এই কন্ট্রাক্টটাকে এক্সিকিউটই করবে না, কেননা তার ক্ষতি হচ্ছে, সেই জন্য সেই কন্ট্রাক্টটাকে এক্সিকিউট করলো না। কিন্তু যখন সেই কন্ট্রাক্টটা এক্সিকিউট করলো না, তখন কি হবে, তাই সে যেই টোকেন মানি হিসাবে 100 টাকা দিয়েছিল, সেই 100 টাকাটা কিন্তু আর বিয়ের থেকে ও ফেরত পাবে না। আর এই যে 100 টাকাটা ও ফেরত পেলো না, এই জিনিসটাকে বলা হয় প্রিমিয়াম, এই জিনিসটাকে বলা হচ্ছে প্রিমিয়াম। তাহলে দুটো ক্ষেত্রেই ব্যাপারটা কিন্তু দুটো ক্ষেত্রেই একটা কন্ট্রাক্ট থাকে, সেই ক্ষেত্রে ফিউচারের ক্ষেত্রে এই অব্লিগেশনসটা দুজনের ক্ষেত্রেই বর্তায়, এবং এক্ষেত্রে লাভ এবং ক্ষতি দুটোর পরিমাণই বেশি হতে পারে। কিন্তু অপশানসের ক্ষেত্রে এই ক্ষতির পরিমাণটা একটু কম হয়, এবং যে অপশানটা এক্সিকিউট করে তাকে আদার পার্টির কাছ থেকে টাকা দিয়ে সেই অপশানটাকে এক্সিকিউট করাতে হয়, এবং সে যখন সেই অপশান থেকে বেরিয়ে যাওয়ার তার কাছে একটা রাইট থাকে। আর যখন সে সেইখান থেকে বেরিয়ে যায় অপশান থেকে, তার কন্ট্রাক্টটাকে এক্সিকিউট না করে, তখন সেক্ষেত্রে তার প্রিমিয়ামটা লস হয়ে যায়। সে যে প্রিমিয়ামটা দিয়ে বিয়ের সাথে সেই কন্ট্রাক্টটা করেছিল, সেই কন্ট্রাক্টটা যখন সে রাখতে পারে না, তখন সেই যে কন্ট্রাক্টের জন্য, চুক্তির জন্য যে সে টোকেন মানিটা জমা দিয়েছিল, সেই টোকেন মানিটা তার চলে যায়। এই হচ্ছে অপশানস এবং ফিউচার্স, আর এবং ফিউচার্স এবং অপশানসের মধ্যে এই ডিফারেন্স। এর আগে আপনাদেরকে বলেছিলাম লং টার্ম ইনভেস্টমেন্ট বা ট্রেডের কথা। তো এরপর আর একটা ট্রেড থাকে, সেটা হচ্ছে যে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বা শর্ট টার্ম ট্রেড। সেটা কী জিনিস সেটা এবার আমরা জানবো। এই শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বা শর্ট টার্ম ট্রেড হচ্ছে দু রকমের। একটা হচ্ছে সুইং ট্রেড, যেখানে হোল্ড ফর ওয়ান ডে নট মোর দ্যান 6 মান্থস, মানে যেখানে আপনি একদিনের থেকে শুরু করে 6 মাস অবধি স্টক কিনে হোল্ড করতে পারেন, সেটাকে জেনারেলি শর্ট টার্ম ইনভেস্টমেন্টের মধ্যে ধরা হয়। কিন্তু 6 মাসের বেশি যদি হোল্ড করে রাখেন, তাহলে সেটা শর্ট টার্ম বলে ধরা হয় না, ওটা লং টার্মেই চলে যায়। আর এক ধরনের শর্ট টার্ম ট্রেড কী হয়, সেটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেড, যেখানে বাই আর সেল উইদিন দ্য সেম ডে হয়, মানে যেখানে একদিনেই বাই এবং একদিনেই সেল হয়, সেটাকে ইন্ট্রাডে ট্রেড বলে। তাহলে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বা ট্রেড দু রকমের, একটা হচ্ছে সুইং ট্রেড আর একটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেড। এবার এগুলো আমরা কোন কোন ইনস্ট্রুমেন্টের মধ্যে করতে পারি? আমরা ইন্ট্রাডে এবং সুইং ট্রেড দুটোই আমরা স্টকে করতে পারি। ইটিএফসও আমরা করতে পারি, আমরা মেটালসেও করতে পারি, আর আমরা ফিউচার অ্যান্ড অপশানসেও এটা করতে পারি। কিন্তু মিউচুয়াল ফান্ডসে শর্ট টার্ম ট্রেড করা একটু সমস্যা। মিউচুয়াল ফান্ডসে শর্ট টার্ম ট্রেড করা যায় না, ইন্ট্রাডেতে তো করাই যায় না। আর মিউচুয়াল ফান্ডসে শর্ট টার্মে যদি
সুইং ট্রেড হিসাবে করেন তাহলে কিন্তু এর চার্জেস এত বেশি থাকে যে আপনার খুব একটা লাভ কোনোভাবেই হবে না। তাই জন্যে মিউচুয়াল ফান্ডসে শর্ট টার্ম ট্রেড জেনারেলি করা যায় না, আর বাদবাকি ইনস্ট্রুমেন্টগুলোতে করা যায়। সুইং ট্রেড এবং ইন্ট্রাডে ট্রেড বাদবাকি ইনস্ট্রুমেন্টগুলোতে করা যায়। এবার আর একটা জিনিস যেটা বলার থাকে সেটা হচ্ছে যে এই দুটো ক্ষেত্রেই আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে সেখানে মার্জিনের একটা প্রশ্ন থাকে। সেই মার্জিনটা কী জিনিস সেটা আমি জানতে পারি। সেটা হচ্ছে যে ধরুন আপনার কাছে 1,000 টাকা রয়েছে আর একটা শেয়ারের মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে এই 1,000 টাকা দিয়ে আপনি 100 টাকা মূল্যের কটা শেয়ার কিনতে পারবেন? আপনি এই 100 টাকা মূল্যের 10টা শেয়ার কিনতে পারবেন। এইটা সুইং ট্রেডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এটা একটা সাধারণ নিয়ম যে আপনার কাছে 100 টাকা মূল্যের 1,000 টাকা থাকলে 100 টাকা মূল্যের আপনি 10টা শেয়ার কিনতে পারবেন। তার মানে সুইং ট্রেডে কোনো মার্জিন ইউজ হয় না। সুইং ট্রেডে কোনো মার্জিন ইউজ হয় না। মার্জিনটা কি? মার্জিনটা হচ্ছে যে আপনাকে লিভারেজ দেওয়া হয়, যেটা ইন্ট্রাডেতে ইউজ হয়। মানে আপনার কাছে রয়েছে 1,000 টাকা, এই 100 টাকা দামের শেয়ারটাই আপনাকে ব্রোকার দেবে 10 টাকা দিয়ে কেনার জন্য অনুমতি দিয়ে দেবে। তাহলে এখন যদি এই 100 টাকা দামের শেয়ারটা আপনি 10 টাকা দিয়ে পান, তাহলে আপনি 1,000 টাকা দিয়ে কটা শেয়ার কিনতে পারবেন? আপনি 100খানা শেয়ার কিনতে পারবেন 1,000 টাকা দিয়ে। কিন্তু মনে রাখতে হবে শেয়ারটার কিন্তু প্রকৃত মূল্য 100 টাকাই। এবার যখন এই শেয়ারটার দামটা 100 টাকা থেকে বাড়বে বা কমবে, তখন এই সুইং ট্রেডের ক্ষেত্রে যেখানে আপনি মার্জিন পাচ্ছিলেন না, সেক্ষেত্রে আপনার এই 10টা শেয়ারের দামের মূল্যে আপনার চেঞ্জ হবে, লাভ বা ক্ষতি। কিন্তু যখন আপনি মার্জিন ইউজ করবেন তখন কিন্তু আপনার এই 100টা দামের শেয়ারের ক্ষেত্রে লাভ বা ক্ষতি হবে। মানে যখন আপনি মার্জিন ইউজ করবেন তখন আপনার লাভ বা ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি হবে। যেমন লাভও বেশি হবে তেমনি ক্ষতিও বেশি হবে। সেই জন্য যদি মার্জিন যখন ইউজ করবেন তখন সেই জন্যে আপনাদেরকে ভালো জ্ঞান থাকতে হবে, তবেই আপনারা এই মার্জিন নিয়ে ট্রেড করা উচিত। সেক্ষেত্রে যেমন আপনার লাভের পরিমাণও বেশি থাকতে পারে, আবার ক্ষতির পরিমাণও বেশি থাকতে পারে। সেই জন্য যখন মার্জিন ইউজ করা হবে তখন কিন্তু আপনাকে খুব সতর্ক থাকতে হবে এবং নলেজ থাকতে হবে যে আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন সেটা সঠিক নিচ্ছেন কিনা। তাহলে মার্জিন হচ্ছে আর কিছুই না, যে আপনাকে লিভারেজ দেওয়া, যে 100 টাকার স্টকটা আপনাকে 10 টাকা দিয়ে কেনার অনুমতি দিচ্ছে। কিন্তু অনুমতি যেমন দিচ্ছে তখন লাভ বা ক্ষতিও তার সাথে সেইভাবেই যুক্ত থেকে যাচ্ছে। এবার ট্রেড চাই আপনি যাই নিন না কেন, সে চায় লং টার্ম ট্রেড নিন বা শর্ট টার্ম ট্রেড নিন, তার জন্য আপনাকে কিন্তু জানতে হবে ফান্ডামেন্টাল অ্যানালিসিস কী জিনিস আর টেকনিক্যাল অ্যানালিসিস কী জিনিস। এই দুটো জিনিস আপনাকে জানতে হবে। লং টার্মের ক্ষেত্রে ফান্ডামেন্টাল অ্যানালিসিস খুবই প্রয়োজনীয়, আর শর্ট টার্মের ক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালিসিস খুবই প্রয়োজনীয়। আবার ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মধ্যে কী কী থাকে, যেমন ব্যালেন্স শিট আপনি কীভাবে পড়বেন, কীভাবে রিড করবেন, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট কীভাবে দেখবেন, ফেস ভ্যালু কীভাবে দেখবেন, পি রেশিও কী জিনিস সেটা কীভাবে বের করবেন, এগুলো আপনাকে আরও অনেক কিছু আছে, এগুলো আপনি কীভাবে জানবেন। আর এছাড়া আবার টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে থাকে যে চার্ট রিডিং আপনি কীভাবে করবেন, ইন্ডিকেটর কী জিনিস বা ক্যান্ডেলস্টিক কী জিনিস, এছাড়া আরও অনেক কিছু থাকে। তো এই সব জিনিসগুলো, মোমেন্টাম কী জিনিস, এই সব জিনিসগুলো আপনাকে জানতে হবে। তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং টেকনিক্যাল অ্যানালিসিস সব কিছুই আপনাকে জানতে হবে একজন ভালো ট্রেডার, দক্ষ ট্রেডার হওয়ার জন্য। আর আমি আপনার মার্কেট বন্ধু আপনাকে প্রতি মুহূর্তে এ ব্যাপারে আমার অভিজ্ঞতা শেয়ার করতে থাকবো, যাতে আপনাদের এই পথ চলতে কোনো অসুবিধা না হয়। আজকে আপনাদেরকে সামগ্রিক একটা মার্কেটের ওভারভিউ আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম, দেখাবার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের এটা দেখে একটা সাময়িক ধারণা নিশ্চয়ই হয়েছে যে এগুলো কীভাবে কাজ করে। আগামী দিনে এর প্রত্যেকটা বিষয়ের ওপর আমি আরও ডিটেলস ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সেই সব কারণের জন্য আজকের এই ভিডিওটা একটুখানি বড় হয়ে গেছে আপনাদেরকে ভালো করে জিনিসটাকে এক্সপ্লেন করার জন্য। তো আগামী দিনে আমি এই সমস্ত কিছুর উপরেই আরও ডিটেল ভিডিও নিয়ে আসবো। খালি আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, আর আমার ভিডিওকে লাইক শেয়ার করে বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে দেবেন, যাতে আপনার মতো আরও সকলেই এই বিষয়ে নলেজ গ্যাদার করতে পারে। মানে আমি যতটুকু বুঝেছি বা আমার অভিজ্ঞতা তাদের কাছে আমি শেয়ার করতে পারি, যাতে তারা সাময়িক হলেও কিছু এই সম্বন্ধে নলেজ গ্যাদার করতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী দিনে আরও ডিটেলস নতুন নতুন ভিডিও নিয়ে এই সব বিষয়ের উপরে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।